অনেকেই তো অনেক ধরনের হুমকি দেয় যে তুমি ভিডিওটা ডিলিট করো, না হয় এই করে ফেলবো সেই করে ফেলবো। আপনি কিন্তু ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর নাই এখন আর। এই যে অশ্লীল যে ভিডিওগুলা, এদের কাছ থেকে আমার পরিবারের লোকজন কি শিখতেছে? রিস্ক থাকবে, রিস্ক তো আছে, এর মধ্যেই তো কথা বলতে হবে। শুধুমাত্র তার জন্য না, পরিবারের সমস্ত সদস্যের জন্য আমার এটা। পরিবারকে ধ্বংস করে ফেলছে ও। রাস্তায় নেশা করতেছে ছোট বাচ্চা। আমার মেয়ে দুইটা, আমার কোনো সমস্যা নাই, অথচ আমার আশেপাশের লোকের সমস্যা। সেকেন্ড মেয়েটা যদি ছেলে হইতো। আল্লাহ খুশি আছেন, তার 3টা নিয়ামকের একটা নিয়ামক হচ্ছে সে আপনাকে কন্যা সন্তান দান করেছে। কোন একজন মোটামুটি খুব বড় মাপের ইনফ্লুয়েন্সার, তাকে নিয়ে আপনি তার ভিডিও দেখিয়ে বোধহয় আপনি একটা মন্তব্য করেছিলেন ওখানে, এবং এটা একটা বোল্ড মন্তব্য নিশ্চয়ই। এটা আপনার মন্তব্য নিয়েও সমালোচনা হতে পারে। তো মানে কোনো সাইড ইফেক্ট কখনো পেয়েছেন কিনা এই ধরনের কন্টেন্ট করার পরে? না, কখনো পাই নাই। কারণ আপনার কমিউনিটি কিন্তু অনেক বড়, আপনি কিন্তু ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর নাই এখন আর। হ্যাঁ, সো আপনি চাইলেই যে কাউকে নিয়ে বলতে গেলে আপনাকে নিয়েও সমালোচনা তৈরি হওয়ার সুযোগ আছে, যে কারণে জিজ্ঞেস করছিলাম। না, দু একজন অন্য প্রসঙ্গে কথা বলছে। এই আপনি যে আপুর কথা বলতেছেন তাকে নিয়ে আমাকে কেউ কিছু বলে নাই। অনেকেই তো অনেক ধরনের হুমকি দেয় যে তুমি ভিডিওটা ডিলিট করো, না হয় এই করে ফেলবো সেই করে ফেলবো। দেখেন, এই যে অশ্লীল যে ভিডিওগুলা, এগুলা নিয়ে যদি আমি কথা না বলি, এরা আস্তে আস্তে বাড়াবে না এগুলা। এরা সমাজকে কি মেসেজ দিচ্ছে? এদের কাছ থেকে আমার পরিবারের লোকজন কি শিখতেছে? আমার ছেলে মেয়ে কি শিখতেছে? তো কথা তো আপনাকে বলতে হবে। রিস্ক থাকবে, রিস্ক তো আছে, এর মধ্যেই তো কথা বলতে হবে। আমার কাছে মনে হয় যে সবাই যদি একটু একটু করে কথা বলি, তাহলে কিন্তু এই অসামাজিক যে কন্টেন্টগুলা, এগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। আমি একটু পরিবার নিয়ে জানতে চাই, ছোটবেলা বড় হয়ে ওঠা কেমন ছিল, সবকিছু মিলিয়ে যদি আপনি বলতে পছন্দ করেন। আমার পরিবারে বাবা মা দুইজন আছে এখন। আমরা 3 ভাই। আমি হচ্ছি মেজো। একেবারে যমুনা নদীর তীরে বেড়ে ওঠা। আমার বাসা থেকে নদীতে যাইতে এই 30 সেকেন্ড সময় লাগে। সিরাজগঞ্জ না, জেলা জামালপুর। জামালপুর, ওকে, আচ্ছা। আর ওই নদীমাতৃক দেশে বেড়ে ওঠা। এরপরে পড়ালেখা তো গ্রামেই। বাবা কি করতেন? আমার আব্বু একটা চিনি কলে চাকরি করতেন। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 3 ভাই। আপনি বড়? আমার বড় ভাই আছে, উনি Okay. মানসিক প্রতিবন্ধী। ওকে। আর আমার ছোট ভাই আছে, ও আমার সাথেই থাকে। ও এবার এডমিশন নিবে। তার মানে বড় ভাই বলতে গেলে আপনি। আমি বড় ভাই। আর আমাদের এইরকম ফ্যামিলিতে নিম্ন মধ্যবিত্ত পরিবারে আসলে ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা, তাদেরকে কাউন্ট করা হয় না। আমাদের সামাজিকতার জায়গাটা এরকম, আপনি অন্যভাবে নিয়েন না। তো আপনি খুব ছোটবেলা থেকে এভাবে দেখে বড় হয়েছেন আপনার বড় ভাইকে, নাকি হুট করে কোনো ঘটনা ঘটে? না, ও ভালো ব্রিলিয়ান্ট ছাত্র ছিল। হঠাৎ করেই আমাদের ওই নদীমাতৃক এলাকা তো, বিভিন্ন জায়গা থেকে নেশা জাতীয় দ্রব্য আসতো। আচ্ছা। আর ও কোনোভাবে এটাতে অ্যাডিক্টেড হয়ে যায়। ক্লাস 10-এ পড়ে, তখন থেকেই। আমি তখন ছোট, আর এখন পর্যন্ত আছে। এরকমই, মানে পরবর্তীতে আর ভালো হয়নি? ভালো ও হয় নাই কখনোই। মাঝে মাঝে একটু কমে, আবার বেড়ে যায়। ওকে শিকল দিয়ে আটকায় রাখতে হয় এখনো। হ্যাঁ, ওকে ঢাকা মানসিক হসপিটালে মাঝে মাঝে আমি নিয়ে এসে চিকিৎসা করাই, আবার পাঠিয়ে দেই। 1-1.5 বছর ভালো থাকে, আবার সেম। মানে এটা কি শুধু ড্রাগের ইফেক্টই এরকম হলো? ও এখনো রেগুলার নেশা করে। ও, এবং এটা থেকে অফ করা যায় না? আসলে ও বোঝে না, ওর হিতাহিত জ্ঞান বোধ নাই। তো ভয়ঙ্কর স্টোরি। মানে এটা শুধুমাত্র তার জন্য না, পরিবারের সমস্ত সদস্যের জন্য আমার এটা। পরিবারকে ধ্বংস করে ফেলছে ও। হ্যাঁ, এখন আমি ওর ছোট, কিন্তু ওর মাসে ওর পিছনে ওষুধ যায় প্রায় 8,000 টাকা। এরপরে আনুষাঙ্গিক যত খরচ আছে আমি সবকিছু বহন করি। সেটা ঠিক আছে, বাট আমি যে দেখতে চাচ্ছি যে কি ট্রমার মধ্য দিয়ে বড় হয়েছেন আপনি। না, এটা তো বাবা মার, মানে সন্তান হিসেবে বাবা মায়ের পরাজিত মুখ দেখার মতো কষ্ট আর পৃথিবীতে কিছু নাই। না, আমার মা যখন মাঝে মাঝে বলতো যে তোর ভাই এটা করতেছে, আমি একটা সময় সাইলেন্ট হয়ে থাকতাম খালি, যে মানে আমারই কষ্ট লাগতো। তাহলে তার সন্তান শিকল বাঁধা, ছটপট করতেছে, চাইলেও ছেড়ে দিতে পারছে না আমার মা। এটা কিন্তু আসলে অন্যরকম একটা কষ্ট দেয় বাবা মাকে। আমি এইভাবেই বড় হয়েছি, আর এইভাবেই এখনো আছি। কখনো রিহাবে নেওয়ার চেষ্টা করা হয় নাই? না, ওকে তো ট্রিটমেন্ট করাচ্ছি আমরা। ও ট্রিটমেন্টের মধ্যেই আছে।
ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 2 মেয়ের কথা শুনতে চাই, কেমন সময় কাটে ফ্যামিলি নিয়ে সবকিছু মিলিয়ে? আমার সবকিছুর আগে হচ্ছে আমার ফ্যামিলি। আপনি জানেন যে আমার 2 মেয়ে আমার ওয়াইফ সহ চলে আসছে। হ্যাঁ, আপনি যা কিছু করতেছেন সবকিছু আপনার ভালো থাকার জন্য, আর এই সব কিছু ভালো থাকার জন্য করার পরেও যদি আপনার ফ্যামিলি ঠিক না থাকে তাহলে এই দুনিয়া হচ্ছে আপনার জন্য জাহান্নাম। এই জন্য আমি ফ্যামিলিকে খুবই বেশি প্রায়োরিটি দিই সব সময়। ভেরি গুড। আমার ওয়াইফকে আমি এই রমজানের সময়ও আমি ইফতারটা বাহিরে করি, যেহেতু এখন ইফতার বিতরণ চলতেছে আমাদের। ইফতারের পরে এসেও আমি ওকে ঘুরতে নিয়ে যাই। বাহ। আমি প্রায় মাসে 20-25 দিন ওকে নিয়ে বাহিরে সন্ধ্যার পরেই। চমৎকার। 2টা মেয়ে, এটা নিয়ে কোনো আফসোস আছে? যদিও প্রশ্নটা খুবই অবান্তর হয়ে গেল। না, এটা অনেক বড় একটা কোশ্চেন করছেন। আমার মেয়ে 2টা, আমার কোনো সমস্যা নাই, অথচ আমার আশেপাশের লোকের সমস্যা। সেকেন্ড মেয়েটা যদি ছেলে হইতো। ওকে। মানুষ কতটা নির্বোধ, এখনো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য খুঁজে। এগুলা নিয়ে অনেক দেখাইছি যে একজন ছেলে বাবু, সে রাস্তায় নেশা করতেছে, ছোট বাচ্চা, আমার ভিডিওতে অনেক আছে। ও ছেলে হইলে কি সমস্যা কি, আর মেয়ে হইলে কি? ও ছেলে, ও যখন জন্ম নিল তখন ওর বাবা চিন্তা করলো আমার ছেলে, কিন্তু এই ছেলেটা একটা সময়ে সে মানুষের মতো মানুষ হলো না। তাহলে তো ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করে লাভ নাই। এই ছেলেটাকে তো আমরা গাইড করতে পারলাম না। এই জন্য ছেলে হোক আর মেয়ে হোক, আমার কাছে মনে হয় যে মানুষের মতো মানুষ করতে হবে। এক্স্যাক্টলি। আর বাবার কাছে প্রিয় সন্তান যদি বলেন কন্যারাই হয়, কেন জানি। হ্যাঁ, এবং আপনি যদি রিলিজিয়াস জায়গা থেকেও যান, কন্যা সন্তান হচ্ছে ব্লেজিং, আশীর্বাদ। আল্লাহ খুশি আছেন, তার 3টা নিয়ামকের একটা নিয়ামক হচ্ছে সে আপনাকে কন্যা সন্তান দান করেছে। সো এটা একটা কত বড় গুড সাইন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় মানে মেয়ে সন্তান দেখলে অনেকে অখুশি হন, এবং এটা নিয়ে স্টোরি যদি বলি, এটা অনেক লম্বা স্টোরি, অনেক ডার্ক স্টোরিও আছে। তো এই জায়গাগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। আমরা সুযোগ পেলেই এগুলো নিয়ে কথা বলবো, যাতে করে মানুষের এই কনসেপ্টগুলো চেঞ্জ হয়। আমার খুব ভালো লাগছে আপনার সঙ্গে আড্ডা দিয়ে। আপনার ডেইলি রুটিন কি? সময় কিভাবে কাটে? কন্টেন্টগুলো আপনি বানান কিভাবে? চাকরিটা ম্যানেজ করেন কিভাবে? আমি সকালে অফিসে চলে যাই, আর আপনি দেখেন যে আমার এই ব্যাগটাও থাকে, ঘাড়ে আরেকটা ব্যাগ থাকে। কারণ আমি সার্ভিস ইঞ্জিনিয়ার। মেডিকেলের কোনো জায়গায় কল হইলে আমি কলে অ্যাটেন্ড করি। সার্ভিস ইঞ্জিনিয়ার রোলটা কি আসলে? রোলটা হচ্ছে, সাপোজ মেডিকেলের ইকুইপমেন্টগুলা, এক্স-রে, ইসিজি, আলট্রাসনো অথবা প্যাথোলজিক্যাল কোনো মেশিন, এগুলো নষ্ট হয়ে যায় অনেক সময়। আচ্ছা। তো এই নষ্ট হওয়া মেশিনগুলোকে ঠিক করতে হয়। এগুলো তো প্রত্যেক দিন নষ্ট হয় না, জি, আবার সব সময় নষ্ট হয় না। জি। তো আমরা সকালে বের হয়ে যাই, মাঠেই থাকি, এর মধ্যে কল হয়, জাস্ট অ্যাটেন্ড করি। গিয়ে সব কিছু স্টোজ থাকে ব্যাগের মধ্যে, গিয়ে অ্যাটেন্ড করে মেশিন ঠিক করে দিই। ঠিক করে বের হয়ে আসি, কোনো কনসেপ্ট আছে, কোনো মাথায় কোনো কন্টেন্ট আছে, আবার বাইক নিয়ে চলে যাই। ওকে। কি মনে হয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই মাধ্যমগুলো ব্যবহার করে পরিবর্তন আনা সম্ভব সমাজে? অনেক কিছু করা সম্ভব যদি আমরা পজিটিভ মেসেজ দিতে পারি। রাইট। আবার এখান থেকে এই সমাজকে ধ্বংস করে দেওয়া সম্ভব। ইদানিং যে কন্টেন্টগুলো আসতেছে, আমি অনেকগুলা কন্টেন্ট বানায় বলছি যে একজন মেয়ে, তার কাপড়ের কোনো ঠিক নাই, সে বেগুন ক্ষেত দেখাচ্ছে, বেগুন ওইখানে, সে দেখাচ্ছে এখানে। তো এই বিষয়গুলা দেখেন, তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে। সে আগে যে ঘরে থাকতো, যে পোশাক পরতো, তার পোশাক আশাক কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। তো 2 দিন পরে আমার মেয়েও একই কাজ করবে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। চিটাগংয়ের মতো জায়গাতে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করছেন, কতটুকু মানে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কতটুকু পারফেক্ট একটা জায়গা চট্টগ্রাম? পারফেক্ট। মানে ঢাকা হলে জায়গাটা আরো বড় হতো না, আরো ব্রডার হতো না? কি মনে হয়, ঢাকার দিকে আসার চিন্তা ভাবনা আছে কিনা? না, ঢাকা হইলে বড় হইতো, কিন্তু ঢাকার যে পরিবেশ, আমি তো ঢাকাও মানে থেকে গেছি আর কি। 5 বছর আগে আমি চলে গেছি আর কি চট্টগ্রামে। চট্টগ্রামের পরিবেশটা একটু ভালো। ঢাকাতে এত জ্যাম, নয়েজ, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে না, চট্টগ্রামটা বেস্ট। আপনার জন্ম তো কোথায় হলো? জামালপুরে। জামালপুর। আমি চলে যাব দেশের বাইরে বাড়িতে। আচ্ছা। একটা সময় গিয়ে হয়তো একেবারে গ্রামের যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা, ওখানেই থাকবেন। তো আপনার কন্টেন্টের কি হবে? না, ওইখানেই কন্টেন্ট বানাবো। এই ধরনের কন্টেন্ট হইতে পারে, অন্য কোনো সামাজিক কন্টেন্ট হইতে পারে। ওকে।
আমার ছেলে মেয়েদের পড়ালেখার জন্য আবার একটু শহরেও রাখতে হবে। এটাকে কেউ যদি প্রফেশন হিসেবে চিন্তা করে, ভালো কাজকে প্রফেশন হিসেবে চিন্তা করতে কোনো সমস্যা নাই, এবং এটা কতটুকু সাপোর্টিভ আসলে ইকোনমিক দিক থেকে? প্রফেশন হিসাবে তো নিতে পারে, এটা বিশাল বড় একটা জায়গা। হ্যাঁ, আমার কাছে খারাপ লাগে কি জানেন, এই যে বড় একটা জায়গা, এখানে রেভিনিউস আসতেছে, এই জায়গাগুলোতেও না কিছু কিছু আমি ওদেরকে খারাপ মানুষই বলবো, ওরা ওই আইডিগুলাকে নষ্ট করে দেয়, একটা রিক্সের মধ্যে ফলাই দেয়, দেখা গেছে যে 4 মাস 5 মাস তার কোনো ইনকাম নাই, আর্নিং নাই। এটা একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। কিন্তু আমি এখনো চাকরি করি, তো আমি তো চাইলে এখন চাকরি অফ করে দিতে পারি, কিন্তু ভরসার জায়গাটুকু নাই। আমি আরো 1 বছর আগে চাকরি ছাড়তে পারতাম না, কিন্তু আমি এখনো পারতেছি না। এটা প্রাইভেসি নাই। আমার কাছে মনে হয় যে সরকার থেকে একটু, কেন বিশাল বড় একটা রেভিনিউ আসতেছে, তো এই জায়গার কোনো সিকিউরিটি আছে? আপনি তো নিজেও পেজের সিকিউরিটির কথা বলছেন আপনি। সরকারের অনেক শীর্ষস্থানীয় অনেক পদে থাকা অনেক ব্যক্তিরই দেখা যায় ভেরিফিকেশন চলে গেছে। আমি এটাই বলছি, আইডি নাই, ওরাই যদি সিকিউর না হয় আমাদেরকে সিকিউরিটি কিভাবে দিবে? এটা হওয়া উচিত না ভাই। এটা আমার মনে হয় কি, সরকার আন্তরিক হলেও ফেসবুক কতটা আন্তরিক এই বিষয়েও একটা কথা আছে। মানে আপনি যদি ফেসবুক এবং ইউটিউবের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস করেন কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে, আমার কাছে মনে হয় ইউটিউব ইজ 1000 টাইমস সেফার দ্যান ফেসবুক। কারণ ইউটিউব খুব ভালো করে জানে যে যেই ছেলেটা কন্টেন্ট ক্রিয়েট করছে সে ইউটিউবকেও বাঁচিয়ে রাখছে। ফেসবুকের আসলে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা খুব একটা ধরাবাঁধা কোনো কিছু নাই। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা, ফেসবুক আমার মনে হয় না যে ফেসবুক এখন নিজেও চায় যেখানে কন্টেন্ট ক্রিয়েশন হোক। এটা আরেকটা কাজ করা যায় তো, ইন্ডিয়াতে তো অফিস আছে। হ্যাঁ, বাংলাদেশে কেন হচ্ছে না সেটা একটা বড় কোশ্চেন। আমরা তো এখানে একটা অফিস করতেই পারি, রাইট? এই ফ্যাসিলিটিটা কেন দিচ্ছে না? আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের সময় শুনেছি ইউটিউব এবং ফেসবুকে ডাকা হয়েছে, তারা অফিস করুক, এখানে হয়নি। সো পাস্ট ইজ পাস্ট। কিন্তু এখন তো যারা আছেন, ইলন মাস্কের মতো লোকজন যদি বাংলাদেশে স্টারলিংক নিয়ে আসতে পারে, তাহলে ইউটিউব এবং ফেসবুকের কেন লোকাল অফিস হবে না? আবার এরকমও হতে পারে যে লোকাল অফিস আছে, হয়তো বা সেটা জানানো হয় না, কারণ সবাই ওখানে গিয়ে ভিড় করবে প্রবলেমগুলো নিয়ে, সেটাও হতে পারে। জানি না, আমাদের আসলে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার একটা জায়গা থাকা উচিত। ধরেন উনি একটা পেজ করে প্রায় ওখানে সময় দিচ্ছে, 2 থেকে 2.5 মিলিয়ন ফলোয়ার, সেখান থেকে বড় একটা রেভিনিউ আসে, সেই রেভিনিউ দিয়ে মানুষের উপকার করছে এবং এই রকম একটা কমিউনিটি গ্রো করছে, সেটা হুট করে একদিন নাই। এমনি কার কাছে গিয়ে ধরবে? এবং ফেসবুকের এই জায়গাটা এত কমপ্লিকেটেড, আপনি চাইলেই কিন্তু একটা মেইল দিয়ে রিপ্লাই পেয়ে পরের দিন আপনি পেজটা বের করতে পারবেন না। মাসের পর মাস বসে থাকতে হয়, অমুক ভাইকে ধরতে হয়, তমুক ভাইকে ধরতে হয়। ইটস ভেরি কমপ্লিকেটেড এরিয়া। এবং এটাকে যেটা আমার মনে হয় সরকার থেকেও একটা স্টেপ নেওয়া উচিত, ফেসবুক থেকেও একটা স্টেপ নেওয়া উচিত, লাইক আমার এই প্রবলেম তুমি সলভ করে দাও। এবং এখানে থার্ড পার্টি, অনেক পাওয়ারফুল পার্টি আছে যারা প্রচুর বড় অঙ্কের টাকা নিয়ে এই ধরনের কাজকর্ম করে। আমার কাছে মনে হয় যে থার্ড পার্টি যারা আছে, এটা আসলে প্রফেশন না। কাউকে বলা যে তোমার আইডিটা নষ্ট করে দিব, তুমি কিছু টাকা দাও, এটা একটা মানুষের কাজ হইতে পারে না। আবার অনেকেরা ভেরিফাইয়ের জন্য অনেক ধরনের পয়সা টয়সা নেয়, অনেক সময় কাজ করে। অন্য বিষয় যে আমার পেজে ভেরিফাইড করে দিবে, সে টাকা নিবে, সেটা সে চার্জ নিতেই পারে, রাইট? কিন্তু কাউকে জোর করে তো আমরা বলতে পারি না যে ভাই তুমি আমাকে টাকা দাও, না হয় আমি তোমার এটা নষ্ট করে দিই, রাইট? আর কতটুকু দেখানো যায়? মানে আপনি যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, এখানে তো অনেক সেন্সিটিভ বিষয় থাকে যেগুলো কমিউনিটি গাইডলাইনে অনেক বড় ধরনের বিষয় হয়ে যায় অনেক সময়। লাইক হয়তো একটা মানুষের পায়ের একটা অংশ আপনি দেখাতে পাচ্ছেন না, বার্ন করে গেছে, সেই জায়গাগুলোতে মানে আপনি কি বুঝে বুঝে শিখেছেন নাকি ধরা খেয়ে খেয়ে শিখেছেন? না, আমি ধরা খেয়ে খেয়ে শিখছি। অনেক কিছু দেখানো যায় না, বিশেষ করে ব্লাড জাতীয় কিছু, পচে গেছে এই জাতীয় কিছু, এবং ছোট বাচ্চাদের খালি গা দেখানো যায় না, বাচ্চাদের খালি গা দেখানো যায় না। একটু আগে ওই যে আমরাও মানুষ, স্বপ্ন আপু মেসেজ দিছে যে ওনার এরকম একটা কমিউনিটি গাইডলাইনে পড়ে গেছে, ছোট বাচ্চা মেবি দেখাইছিল, ওই সেক্সুয়াল একটা ইয়ে আসে, চলে আসছে, আমাকে বলছে খালি গা দেখানো যায় না, কি করা যায়? আমি বললাম যে আমি ভাইয়ের সাথে আছি না, এটা উনি যদি ভিডিও দেখে, এটা আমি আরো অনেক আগে পেয়েছি এরকম। আমি আমার আপন ঠিকানা একটা অনুষ্ঠান এখনো কন্টিনিউ করি, যেখানে ছোট বাচ্চাদেরকে হারিয়ে গেলে পরবর্তীতে ফ্যামিলি পায়। ওখানে একটা ফ্যামিলির একটা বাচ্চাকে গ্রাম অঞ্চলে বাচ্চারা কিভাবে থাকে, খালি গায়ে থাকে, হাফ প্যান্ট পরা থাকে ছোট ছোট বাচ্চারা, ওই ফ্যামিলি যাওয়ার পরে কি হয়েছে সেটা রিয়াকশনের একটা ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। তো ওটা আমি প্রচার করেছি এবং ঠিকই তার 1 সপ্তাহ পরে ওটা কমিউনিটি গাইডলাইন রিমুভ করে দিয়েছে। এবং কেন দিল বুঝি না, পরে গিয়ে আমরা আইডেন্টিফাই করলাম যে বাচ্চারা খালি গা ছিল। এর প্রধানতম কারণ হচ্ছে কি, ফেসবুক তার যে কমিউনিটি গাইডলাইন, এই কমিউনিটি গাইডলাইন কিন্তু আমেরিকান গাইডলাইন, এবং এই আমেরিকান গাইডলাইন যে সাউথ এশিয়ান গাইডলাইনটা চলে না, সেটা কিন্তু আসলে অনেক সময় ফেসবুক বোঝে না, এবং এটা আমাদের জায়গা থেকে অনেক সময় বিব্রতকর।
জুয়েল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার ডাকে এত শর্ট নোটিসে চট্টগ্রাম থেকে আসছেন। আমি আজকে মূলত আপনার সঙ্গে বসেছি আপনাকে শুভকামনা জানানোর জন্য এবং আপনার মতো কন্টেন্ট যারা করছে তাদেরকে শুভকামনা জানানোর জন্য, যে তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, মোরাল এবং প্রিন্সিপালের জায়গাটা যাতে ঠিক থাকে এবং তারা আমি যেন একটা ভালো কথা বলে শেষ করি। হ্যাঁ, লাস্ট 1 মাসে আমার ভিডিও থেকে 10 জন হারিয়ে যাওয়া বাচ্চাকে আমি ফেরত দিছি। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি সেগুলো। হ্যাঁ, এর মধ্যে একজন বাচ্চা সে 3 বছর পরে তার মায়ের বুকে গেছে। মাশাআল্লাহ। সাপোজ আমি আরো অনেক বাচ্চা দিব, আপনিও হয়তো অনেক দিবেন, দিচ্ছেন জি, তো আপনি জি। হারিয়ে যাওয়া মানুষগুলাকে। এই অবস্থা থেকে আপনার আমার যদি পেজটা নষ্ট হয়ে যায়, এটা কি সম্ভব আরো? এক্স্যাক্টলি। তাহলে আমরা শুধু অর্থনৈতিকভাবে ক্ষতি তা কিন্তু না, অনেক বড় একটা ভালো কাজের সম্ভাবনা অনেক নষ্ট হয়ে ভালো যায়। একটা কাজের সম্ভাবনা নষ্ট ক্ষতি হয়। হয়ে যায়। রাইট। সুতরাং এই ধরনের অমানবিক কাজ করা যাবে না। যারা এই ধরনের কাজগুলো করেন, স্প্যামিং করেন, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকছে, প্লিজ বিবেকটাকে কাজে লাগান। হ্যাঁ, আমরা অনেক সময় ভালো কাজ করতে পারি না, সেটার দ্বারা আমাদের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন তৈরি হয়, কিন্তু যারা ভালো কাজ করছে সেই ভালো কাজ নষ্ট করে দেওয়ার ক্ষমতা আপনার আছে, সেটার এক্সারসাইজ না করাটাও এক ধরনের ইবাদত। সো অনেক ধন্যবাদ জুয়েল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনি। ধন্যবাদ জি। আপনাকে। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।